আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে কয়েকটা মামলা ছিল। সেই মামলাগুলোকে সে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা করেছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাকে অজুহাত দেখিয়ে সে সেই মামলার শুনানিকে স্থগিত করার চেষ্টা করেছিল এবং এক্ষেত্রে সফল হয়েছিল। যে কারণে তার এই মামলার শুনানি ১.৫ বছর ধরে চলছিল। গত পরশুদিন সেই মামলার শুনানি শেষ হয়েছে। প্রায় ১.৫ বছর ধরে ৯৮টা সেশন বা শুনানি হওয়ার পরে শুনানি সমাপ্ত হয়েছে। এখন এই মামলার বিচার কি হবে এবং এই মামলার বিচার যদি হয়, অর্থাৎ সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে কি হবে, এরকম প্রশ্ন। যদিও নেতানিয়াহু একেবারে সব ধরনের অভিযোগগুলো আগে থেকে অস্বীকার করে আসছে, কিন্তু সাক্ষ্য প্রমাণ পেয়ে যদি আদালত তাকে দোষী সাব্যস্ত করে, তাহলে আগামী নির্বাচনে সে দাঁড়াতে পারবে না। আর নির্বাচনে যদি দাঁড়াতে না পারে, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার। এজন্য সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইসরায়েলের রাষ্ট্রপতির কাছেও আবেদন করেছিল যে এই কেস থেকে যেন তাকে ক্ষমা প্রার্থনা করা হয়। কিন্তু ২০২৬ সালের এপ্রিল মাসে ইসরায়েলের রাষ্ট্রপতি জানায় যে আদালতের বাইরে প্রসিকিউটরদের সাথে কোনো সমঝোতায় যদি না পৌঁছাইতে পারে এই নেতানিয়াহু, তাহলে সে তাকে ক্ষমা করবে না বা ওই আবেদন বিবেচনায় নেবে না, এবং সেই ঘটনা ঘটে নাই। আসলে কি বিষয়টা, কি বিষয়টা খুব যে বড় ধরনের কোনো বিষয় সেরকম না। মানে থাকে না, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে গণহত্যার মামলা থাকে, তারপরে হচ্ছে মানুষ হত্যার মামলা থাকে, যুদ্ধ অপরাধের মামলা থাকে, ব্যাপক পরিমাণে হচ্ছে একটা জায়গায় হুকুমের আসামি হয়, এই ধরনের কোনো কিছু না। বিশাল বিশাল দুর্নীতির মামলা থাকে, বিশাল বিশাল, মনে করেন যে হচ্ছে কোটি কোটি টাকার, মানে কোটি কোটি ডলারের দুর্নীতির মামলা থাকে, সেরকমও না। ৩টা মামলা আছে তার বিরুদ্ধে। মামলা ৩টা হচ্ছে, এগুলোকে ইসরায়েলের নাম দেওয়া হয়েছে কেস ১,০০০, কেস ২,০০০, কেস ৪,০০০। নাম ৩টা মামলার প্রথমটা হচ্ছে উপহার কেলেঙ্কারি। হলিউড প্রযোজক অ্যারনন মিলচান এবং ব্যবসায়ী জেমস প্যাকারের কাছ থেকে নিজের পারিবারিক স্বার্থে অবৈধভাবে কয়েক লাখ ডলারের সমমূল্যের দামি কিছু চুরুট, তারপর হচ্ছে শ্যাম্পেন এবং বিলাসবহুল উপহার নিয়েছে। এখন এই যে বিলাসবহুল উপহার সে নিয়েছে, এটার মাধ্যমে আসলে কি হয়েছে, মানে তার বড় ধরনের কি কোনো লাভ অথবা ক্ষতি হয়েছে? মনে হয় না। কিন্তু এ ধরনের কিছু উপহার নেয়ার কারণে তার বিরুদ্ধে এই মামলার একটা হচ্ছে এটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে কেস ২,০০০, সেটা হচ্ছে গণমাধ্যম সমঝোতা। ইসরায়েলের শীর্ষ দৈনিক ইয়েদিওত আহরোনট, এইটার প্রকাশক অ্যারনন মোজেসের সঙ্গে তার একটা গোপন চুক্তি হয়। অনেকে বলছে চুক্তি হয়, আবার অনেকে বলছে না, চুক্তির চেষ্টা করা হয়, চুক্তি হয় নাই। সেই চুক্তিটা হচ্ছে যে ওই পত্রিকায় নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক প্রচার প্রচারণা চালাবে, এবং এই ইতিবাচক প্রচার প্রচারণা যদি ওই পত্রিকায় চালায়, তাহলে নেতানিয়াহু ওই পত্রিকার যে প্রতিদ্বন্দ্বী পত্রিকা আছে তার প্রচার প্রচারণা কমিয়ে দেবে। অর্থাৎ এরকম ভাবে, ধরেন উদাহরণ হিসাবে বলি যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার সাথে প্রথম আলোর একটা চুক্তি হলো। চুক্তিতে প্রথম আলো বলল যে ঠিক আছে, আমি আপনার ব্যাপক তুস্তি গাইব, সবসময় আপনার পজিটিভ জিনিসগুলোই সামনে নিয়ে আসব, এবং আপনার সম্পর্কে মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে ইতিবাচক ধারণা তৈরি করব, কিন্তু শর্ত হচ্ছে আপনি বিভিন্ন ধরনের বিধি নিষেধ দিয়ে আমার যে প্রতিদ্বন্দ্বী পত্রিকা আছে, ধরেন কোনটা সেটা, কথার কথা আমার দেশ পত্রিকার অগ্রগতিটাকে ঠেকাই দেবেন।
সেটা যেন খুব বেশি প্রচার না হয়, সে যেন বিভিন্ন ধরনের বিধিনিষেধের মধ্যে পড়ে, বিভিন্ন ধরনের কি বলে আইনের মাধ্যমে সে ফাঁক ফোকরে পড়ে তারপরে হচ্ছে সামনে আগাতে না পারে। এটার জন্য একটা চুক্তি করার চেষ্টা করে, সেটা ফাঁস হয়ে যায়। আরেকটা হচ্ছে ঘুষ এবং টেলিকম কেলেঙ্কারি। এটাকে সবচাইতে গুরুতর মামলা বলা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে একসময় এই নেতানিয়াহু প্রধানমন্ত্রী এবং একই সাথে যোগাযোগ মন্ত্রী ছিল। এখন এই প্রধানমন্ত্রী আর যোগাযোগ মন্ত্রী থাকাকালীন সময়ে ওই দেশের বেজেক টেলিকম কোম্পানি নামে একটা টেলিকম কোম্পানির মালিক শৌলো অ্যালোভিচকে কয়েক কোটি টাকার বা কয়েক কোটি ডলারের ব্যবসায়িক এবং এই যে টেলিকম নিয়ন্ত্রক সুবিধা দেয়া হয়েছে, সেই সুবিধার কারণে বলা হচ্ছে যে এই সুবিধা দেওয়ার মাধ্যমে সে সেখান থেকে ঘুষ নিয়েছে এবং এই ঘুষ নেওয়া এবং ওই যে কোম্পানিটাকে সুবিধা দিয়েছে এজন্য ওই কোম্পানির মালিকানাধীন আবার একটা পত্রিকা ছিল ওয়ালা নিউজ। এই ওয়ালা নিউজে নেতানিয়াহু এবং তার পরিবারের অনুকূলে অনেক সংবাদ প্রচার করা হতো। সুতরাং এই যে জিনিসগুলো দেখেন, আপনি বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানিকে কিছু টেন্ডার পাইয়ে দিচ্ছেন। টেন্ডার পাইয়ে দেওয়ার কারণে গ্রামীণ ফোনের আন্ডারে ধরেন কোন একটা পত্রিকা আছে, সেই পত্রিকা আবার আপনার সরকারে, আপনি সরকারের প্রধান, আপনার পক্ষে কিছু খবর প্রচার করছে। এই যে কয়েকটা কেলেঙ্কারির কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ 3টা যে কেস, আপনার কি মনে হয় বাংলাদেশে যদি এই ধরনের কেসগুলো করা হতো? বাদ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর হচ্ছে এটা নিয়ে একেবারে মানে কি বলে কেঁপে ওঠা। ইসরায়েলের প্রধানমন্ত্রী তো আসলে এটা নিয়ে এখন সে হচ্ছে কাঁপাকাঁপির মধ্যে আছে। 1.5 বছর ধরে সে এইটার শুনানিতে গিয়ে নিজের পক্ষে সে শুনানি দিয়েছে, আত্মপক্ষ সমর্থন করেছে। এটার বিরুদ্ধে আবার 300 সাক্ষী দাঁড় করানো হয়েছে। ইসরায়েলের একজন অ্যাক্টিভ মানে এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী আছেন, আসনে থাকা, ক্ষমতায় থাকা, গদিতে থাকা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের কোর্ট এই ধরনের মামলা পরিচালনা করছে এবং আমরা সেটা নিয়ে কি বলছি যে তার ফিউচার শেষ হয়ে যাবে, পাংচার হয়ে যাবে এখানে। তো এই যে ঘটনা, এটা যদি আপনার আমার দেশের কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হতো যে গ্রামীণ ফোনকে সে কয়েকটা টেন্ডার পাওয়াই দিছে, কিছু নেটওয়ার্কের সুবিধা দিছে, হ্যাঁ, বাংলাদেশে তো গ্রামীণ ফোনের সবচাইতে বেশি এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে, এটার জন্য গ্রামীণ ফোনের সাথে থাকা একটা পত্রিকা সরকারের পক্ষে কিছু ছাপাই গেছে, অথবা ওই পত্রিকাকে সরকার সুবিধা বেশি দিছে প্রধানমন্ত্রী, এই জন্য সেই পত্রিকা তার পক্ষে ছাপাই গেছে এবং তার বিরুদ্ধের পত্রিকাকে সে হচ্ছে বিভিন্ন ধরনের আইন কানুন করে ওটাকে। ভাই এগুলো তো অহরহ হয়, এগুলো আমাদের দেশে অহরহ হয়। বাদ দেন কেস করা, এটা হচ্ছে আপনি যদি এটা নিয়ে কথা বলেন হচ্ছে কোন একটা চায়ের দোকানে গিয়ে গ্রামে কিছু, প্রধানমন্ত্রী এগুলো তো একটু করবেই। আমাদের এলাকায় নির্বাচনের সময় বলছিলাম যে এরকম হচ্ছে ঘুষ নেওয়া হয়, দুর্নীতি করা হয়, তারপরে হচ্ছে চাঁদা তোলা হয়, মানুষজন বলে করবেই, এত বছর পর্যন্ত তারা ক্ষমতায় ছিল না, এখন একটু চাঁদা তোলা, এটা তো তাদের অধিকারী। মানে আমরা এই জিনিসগুলোকে অধিকার হিসেবে মনে করে নিচ্ছি। যাই হোক, এখন এই যে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা এবং এই প্রধান 3টি দুর্নীতি মামলার শুনানি শেষ হলো। 98টা শুনানির পরে তার এই শুনানির পর্ব শেষ হলো। 2024 সালের 10ই ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়। নেতানিয়াহুর পক্ষে সাক্ষ্য দেয়, নেতানিয়াহুর বিপক্ষে সাক্ষ্য দেয়। তিনি বিভিন্ন সময় নিরাপত্তা সংকটের কথা বলেছে, গাজা যুদ্ধের কথা বলেছে, লেবানন যুদ্ধের কথা বলেছে, তার শরীর ভালো না এটা বলেছে, তারপরে সমুদ ফ্লোটিলার কথা বলেছে, বিভিন্ন জিনিস দেখাইয়া সে এই শুনানি বহুবার পেছাইছে, কিন্তু শেষ পর্যন্ত গত 16ই জুন
ইসরায়েলের সরকারি প্রসিকিউটররা নেতানিয়াহুর ক্রস এক্সামিনেশন বা জেরা সম্পন্ন করে। এরপরে 24শে জুন অর্থাৎ গতকালকে নেতানিয়াহুর আইনজীবীদের মাধ্যমে আইনি বিষয়গুলো স্পষ্ট করার সম্পর্ক পরীক্ষা বা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন শেষ হয়। এর মাধ্যমে এই সাক্ষ্য পর্ব শেষ হলো। নেতানিয়াহু বলছে এটা তার বিরুদ্ধে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড এবং ইসরায়েলের পুলিশি রাষ্ট্রসুলভ আচরণ। তিনি বলেন রাষ্ট্রপক্ষ তার এবং তার পরিবারের পেছনে 10 বছর ধরে লেগে থেকেও কোনো ধরনের অপরাধের প্রমাণ পায়নি এবং কোনো ধরনের অপরাধ সে করেনি, এটা বলছে। এখন তেল আবিবের বিচারক ফেলম্যান তারা এই বিশেষ পর্বের সমাপ্তি ঘোষণা করেছেন। মামলার কার্যক্রম পুনরায় ফিরে যাবে জেরুজালেমে। অন্যান্য বিবাদী এবং বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষকে আইনি সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য কয়েক মাস সময় দেওয়া হবে। আদালতের চূড়ান্ত রায় আসতে আরো কয়েক মাস সময় লাগতে পারে। কিন্তু এই যে চলমান অবস্থায়, তার বিরুদ্ধে যে কেস চলমান আছে, এই অবস্থায় সে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে তার দেশে, যে আসলে সে নির্বাচনে প্রার্থী হতে পারবে কিনা। ওদিকে আমেরিকার সাথে তার এখন যে বড় একটা দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বটাকেও সে কতটা মিটিয়ে নিয়ে আসতে পারে। আর তার দেশের মধ্যে আরো একটা বড় সংঘাত বা বড় সমস্যা চলছে, সেটা হচ্ছে হারেদি ইহুদি যারা আছে। হারেদি ইহুদি হচ্ছে ইহুদিদের মধ্য থেকে যারা মনে করে যে আমাদের খালি ধর্মকর্ম পড়ালেখা করাই কাজ এবং এই পড়ালেখা করে ধর্ম প্রচার করার কাজ। অর্থাৎ ইহুদিদের মধ্যে আলেম সমাজ এবং মাদ্রাসা সমাজ আর কি, তাদের বিরুদ্ধে নেতানিয়াহু নতুন একটা আইন নিয়ে আসছে। আইনটা হচ্ছে যে তোমরা সবাই ভাই এই যুদ্ধে যেতে হবে। এখন তাদের কথা হচ্ছে আমরা ধর্মকর্ম করি, আমরা টুপি টাপি পরি, আমরা জুব্বা পরি, আমরা দাড়ি রাখি, আমরা হচ্ছে এই কি বলে এই ধর্ম প্রচার করি, আমরা কেন যুদ্ধে যাব? যুদ্ধে গেলে তো আমাদের এই কাজ হবে না, এই কাজ কে করবে? আমরা যদি যুদ্ধে গিয়ে মারা যাই তাহলে এই কাজ কে করবে? সুতরাং আমরা যুদ্ধে যাব না। এখন এ নিয়ে ব্যাপক পরিমাণে ইসরায়েলের রাস্তায় বিভিন্ন সময় আপনারা দেখেছেন ধস্তাধস্তি হয়। অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনী এদেরকে নিয়ে ধরে নিয়ে যেতে চায়, এরা আবার যেতে চায় না, এরা আবার টিকে থাকতে চায়। এরকম অনেক ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত এদের কিছু লোককে, এই গোষ্ঠীর মধ্য থেকে কিছু লোককে ইসরায়েল নিয়ে জেলে রেখেছে। সেই জেলের সামনে আবার তাদের পক্ষের লোকজন এসে ব্যাপক পরিমাণে বিক্ষোভ শুরু করেছে গত কয়েকদিন ধরে। সেই বিক্ষোভে আবার হচ্ছে পুলিশের পেটানি চলতেছে। তো এটা নিয়ে ইসরায়েলের আবার যে বিরোধী দলীয় নেতা আছে আভিগডর লিবারম্যান, এক সময় হচ্ছে সে ইসরায়েলের বড় বড় মন্ত্রী টন্ত্রী এগুলো ছিল আর কি। তো সে বলছে যে নেতানিয়াহু তার নিজের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য ইসরায়েলের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু করতে চায়। অর্থাৎ ইসরায়েলকে গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিতে চাইছে নেতানিয়াহু। এটা ইসরায়েলের সাবেক একজন মন্ত্রী এবং বর্তমান বিরোধী দলের নেতা বলছেন। ওদিকে প্রধান বিরোধী দলীয় নেতা, যে আগামীতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা যার আছে, নাফতালি, তার কথা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে যা করছে ফিলিস্তিনি, গাজা ভূখণ্ডে, ইরানের সাথে, এগুলো আমরা কিচ্ছুই মানি না, এটা হচ্ছে তার কথা। ফিলিস্তিনে সে আর কি হত্যা করছে, আমি আসলে তো আরো বেশি হত্যা করবো। গাজা ভূখণ্ডে সে আর কি ধ্বংস করছে, আমি আসলে আরো বেশি ধ্বংস করবো। আমি তাকে বারবার বলেছি যে তুমি এই জিনিসগুলো করো না, এবং সে এভাবে বলছে যে 2022 সালে 23 সালে যখন ইরানে বিক্ষোভ হচ্ছিল ব্যাপক পরিমাণে, এবং সেই বিক্ষোভে ইরান ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সেই সময় সে প্রধানমন্ত্রী ছিল। তার কথা হচ্ছে আমি সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকাকালীন ইরানের মধ্যে বহু
স্টারলিংকের ডিভাইস ঢুকিয়েছি, যেগুলোর মাধ্যমে তখন ইরানের বিরোধীরা, মানে সরকার বিরোধীরা ব্যাপক পরিমাণে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে সেই আন্দোলনকে বড় করতে পেরেছিল। কিন্তু ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী, এত বড় ঘটনা ঘটে গেল, ইরান এত দুর্বল অবস্থায় পড়লো, কিন্তু সেখানে সে সফল হতে পারে নাই। এর কারণ হচ্ছে সে ইরানের প্রতি আরো বেশি নমনীয় হয়েছে, ইরানের প্রতি সদয় হয়েছে। কে বলছে এটা? ইসরায়েলের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার মতো একজন ব্যক্তি। তো এই ইসরায়েলের রাজনীতিবিদদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? আজকে নেতানিয়াহু গেলে কালকে নেতানিয়াহুর চেয়ে বড় একজন কি বলে, হয়তো আরো বড় হত্যাকারী সামনে আসতে পারে। ভেনিজুয়েলায় ভূমিকম্প হয়েছে, বড় মাত্রার ভূমিকম্প হয়েছে। এখনো পর্যন্ত কয়েকশো মানুষ মারা গেছে, কিন্তু আমেরিকার যে ভূমিকম্প পরিমাপক সংস্থা তারা বলছে যে ভেনিজুয়েলায় যে মাপের ভূমিকম্প হয়েছে তাতে 10,000 থেকে 1 লাখ মানুষ নিহত হওয়ার সম্ভাবনা আছে।